আপনার নিজের দেশ বাংলাদেশ। ম্যাম বলল, বাংলাদেশ সেটা কেমন জায়গা? আমি বললাম, একদম আপনার মতোই সুন্দর, নরম আর মায়াময়। আমার কথা শুনে ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। আমি হুইল চেয়ারে বসিয়ে নিচে নিয়ে এলাম। গাড়িতে ওঠার আগে ম্যাম একটু থমকে দাঁড়ালেন আর বললেন, আমি কি সত্যিই বাংলাদেশের মানুষ? আমার তো কিছুই মনে পড়ে না। আমি বললাম, ওখানে গেলেই আপনি নিজেকে খুঁজে পাবেন ম্যাম, আমি আছি আপনার সাথে। তারপর ম্যাম গাড়িতে উঠলেন, আমিও উনার সাথে উঠলাম। আকাশ ভাইয়া গাড়ি চালাচ্ছেন। আকাশ ভাইয়ার বাসায় পৌঁছে ম্যামের বসার ঘরে নিয়ে এলাম। ভাবি পানি আর হালকা খাবার নিয়ে এলেন। ভাবি বলল, কিছু খেয়ে নিন, আপনাকে দেখে খুব ভালো লাগছে। ম্যাম বলল, ধন্যবাদ। তারপর দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে আকাশ ভাইয়ার ফ্যামিলির থেকে বিদায় নিয়ে বিকালের দিকে আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। গাড়ি দিয়ে বাইরে তাকিয়ে দেখি সূর্যটা নিচের দিকে নামছে। এক অপূর্ব অনুভূতি বুকের মধ্যে। ম্যাম হঠাৎ বলে উঠল, আপনি কি সবসময় এরকম শান্ত থাকেন? আমি বললাম, না ম্যাম, শুধু আপনার সামনে আসলে শান্ত হয়ে যাই। ম্যাম বলল, আপনি খুব রহস্যময় মানুষ। আমি হেসে পাশ ফিরলাম। মনে মনে বললাম, আপনি তো আমার জীবনের সবচেয়ে রহস্যময় অধ্যায় ম্যাম। এয়ারপোর্টে পৌঁছে লাগেজ নামাচ্ছি, তখন আকাশ ভাইয়া এগিয়ে এলেন। আকাশ বলল, ভাইয়া আর কখনো দেখা হবে কিনা জানি না, তবুও তোমাকে বলবো, ভালো থেকো আর ওনার আরো ভালো করে খেয়াল রেখো। সেই দিন রাতের পর ভালোবাসার প্রকৃত মানে তোমার থেকেই শিখলাম ভাইয়া। আমি বললাম, ভাইয়া এগুলো কি বলছেন? উল্টো আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনি না থাকলে হয়তো ওনাকে কখনো ফিরে পেতাম না। আকাশ বলল, দোয়া করছি তোমার ম্যাম যেন তোমার জীবনে চিরদিনের গল্প হয়ে যায়। বলেই আকাশ ভাইয়া আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তারপর বলল, তোমার জায়গায় যদি আমি থাকতাম হয়তো এতটা সাহস কখনোই পেতাম না ভাইয়া। তুমি অনেক সাহসী একটা মানুষ। আমি বললাম, ভাইয়া আপনি আছেন বলেই আমি এত দূর আসতে পেরেছি, কৃতজ্ঞ থাকবো সারা জীবন। আকাশ বলল, ভালো থেকো ভাইয়া। আমি বললাম, জি আপনিও। বলেই শেষে একটা আলিঙ্গন করলাম। তারপর আমরা প্লেনের দিকে এগিয়ে গেলাম। পরি ম্যাম আমার পাশেই, চোখে মায়াবী এক অবাক দৃষ্টি। বোর্ডিং শেষে প্লেন যখন আকাশে উঠলো, জানালার পাশে বসা ম্যাম শান্তভাবে বাইরের আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ম্যাম বলে উঠলো, প্রথমবার এতটা উপরে উঠেছি, খুব ভয় লাগছে। আমি বললাম, তাহলে আপনি চাইলে আমার হাত ধরে রাখতে পারেন ম্যাম। ম্যাম আর কোনো কথা না বলে শক্ত করে আমার হাতটা চেপে ধরলেন। ম্যামের হাতের নরম স্পর্শ পেয়ে আমার ভিতরটা শীতল হয়ে আসছে। কিছুক্ষণ পর আবার ম্যাম বলে উঠলো, তোমার হাতটা ধরে আমার মনে হচ্ছে তুমি আমার অচেনা কেউ না। মাঝে মাঝে তোমাকে আমার অনেক স্পেশাল কেউ মনে হয়, কিন্তু কিছুই মনে করতে পারছি না। আমি ম্যামের কথা শুনে চমকে উঠলাম। তারপর আমার অন্য হাত ম্যামের হাতের উপর দিয়ে বললাম, চিন্তা করবেন না ম্যাম, ইনশাল্লাহ সব মনে পড়বে, আমি আছি আপনার পাশে। ম্যাম বলল, আপনি কি সবসময় আমার পাশে থাকবেন? আমি বললাম, যতদিন আপনি পাশে চেয়ে থাকবেন আমি ততদিন থাকবো ম্যাম, তার চেয়েও বেশি সময়ের জন্য থাকবো। ম্যাম কিছু বললেন না, শুধু চুপচাপ তাকিয়ে রইলেন আমার দিকে। সেই দৃষ্টিতে যেন একরাশ না বলা কথা, না বোঝা অনুভব। এভাবে কথা বলতে বলতে ম্যামের চোখ লাগিয়ে আসছে। তাই আমি বললাম, ম্যাম আপনি ঘুমিয়ে পড়েন, আমি আপনার পাশে আছি। ম্যাম কোনো কথা না বলে মাথা নেড়ে ঘুমিয়ে পড়লো। ঘুমের মধ্যে ম্যাম অজান্তেই আমার ঘাড়ে মাথা রাখলেন। আমিও আর কিছু বললাম না। ম্যাম এখন একদম বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। প্রায় সারা রাত প্লেনে থাকার পর অবশেষে আমরা নামলাম ঢাকার মাটিতে। আমি আর ম্যাম লাগেজ নিয়ে বেরিয়ে এলাম। বাইরে গাড়ি দাঁড়িয়েছিল, আগেই ব্যবস্থা করে রেখেছিলাম। রওনা হলাম ঢাকা থেকে বগুড়া আমাদের বাসার উদ্দেশ্যে। আরো 5 ঘন্টা জার্নি করার পর অবশেষে গাড়ি যখন বাড়ির গেট দিয়ে ঢুকলো, মনে হলো বুকটা কেমন যেন কেঁপে উঠলো। কতদিন পরে ফিরছি এখানে, সাথে সেই মানুষটা যাকে হারিয়ে ফেলেছিলাম 8 মাস আগে। আমি দরজায় কলিং বেল বাজাতেই আম্মু ছুটে এলেন, দরজা খুলে দিলেন। ভিতরে আঙ্কেল আন্টি আব্বু আম্মু সবাই ছিলেন। আমি আম্মুকে বললাম, কেমন আছো আম্মু? আম্মু বলল, ভালো ছিলাম না, তোদের দেখে ভালো হয়ে গেলাম। তারপর আমি আম্মুকে ইশারা দিয়ে অভিনয় করতে বললাম। তারপর আমি বললাম, আম্মু ইনি পরি ম্যাম। ম্যাম বলল, আসসালামু আলাইকুম আন্টি। আম্মু বলল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো মা? ম্যাম বলল, হ্যাঁ ভালো আছি। ম্যামের কথা শুনে আঙ্কেল আন্টি সবাই ছুটে এলেন। এসে আন্টি বলল, কেমন আছিস আমার মা? পরি ম্যাম সবাইকে অবাক করে দিয়ে বলল, আপনি কে? আপনি কি এখানে থাকেন? আন্টির মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল, চোখের কোণ গরম হয়ে উঠল, কিন্তু নিজেকে কোন রকম সামলে নিয়ে মুখে হাসি রাখলেন। আন্টি বলল, হ্যাঁ মা, আমি এখানেই থাকি, তুমি এখন আমাদের মেহমান, অনেকদিন পর এলে। ম্যাম বলল, ধন্যবাদ আন্টি, আপনি খুব সুন্দর করে কথা বলেন। এই কথার পর আন্টি আর থাকতে পারলেন না, পাশের ঘরে চলে গেলেন মুখ লুকিয়ে। আমি আর আম্মু বুঝে গেলাম উনি কাঁদছেন। সেই কান্নায় এক ধরনের চাপা যন্ত্রণা, নিজের মেয়েকে চিনেও চিনতে না পারার বেদনা। আঙ্কেলও ওনার সাথে চলে গেলেন। আমি ম্যামের হাত ধরে বললাম, ম্যাম চলুন, আমি আপনার রুম দেখিয়ে দিই, আজ থেকে আপনি এখানেই থাকবেন।
ম্যাম বলল, আপনার এই বাসাটা খুব শান্ত আর আপনারা খুব ভালো মানুষ। আমি মুচকি এসে বললাম, হয়তো আপনি এখন এখান থেকে আর আপনারা সবাই খুব ভালো। আমি মুচকি এসে বললাম, হয়তো আপনি এখন এখানে থাকবেন, তাই এখানে সবাই সুন্দর। ম্যাম চুপ করে রইলেন। রুমে নিয়ে বিছানায় বসিয়ে বললাম, একটু রেস্ট নিন ম্যাম, আমি পাশের রুমে আছি। ম্যাম জানালার দিকে তাকিয়ে বললেন, মনে হচ্ছে এখানে আগেও কখনো এসেছি। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে রাকিব, জানি না কি, কিন্তু খুব আপন আপন লাগছে সবকিছু। আমি আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে এলাম। তারপর সেখান থেকে আমি আন্টির রুমে গেলাম। ওখানে গিয়ে দেখি আন্টি অনেক কান্না করছেন। আব্বু আম্মু আর আঙ্কেল ওনাকে সান্ত্বনা দিচ্ছে, তাই আমি ওনার পাশে গিয়ে বসলাম। আমি বললাম, আন্টি কি হচ্ছে এটা, বাচ্চাদের মতো কেন কাঁদছেন? পরি ম্যাম দেখতে পেলে কি হবে? আন্টি কাঁদতে কাঁদতে বলল, আমার নিজের মেয়ে আমাকে চিনতে পারলো না রাকিব বাবা, আমি একজন ব্যর্থ মা, সে আমাকে কিভাবে আন্টি বলল? আমি বললাম, আন্টি এভাবে বলছেন কেন? এখানে আপনারও কোনো দোষ নেই আর পরিম্যামেরও কোনো দোষ নেই, আমরা সবাই পরিস্থিতির শিকার। দেখবেন একদিন অবশ্যই পরিম্যামই আপনাকে মা বলে ডাকছে। আন্টি বলল, সেই অপেক্ষায় বেঁচে আছি বাবা। আমি বললাম, আপনার মেয়ে তো বেঁচে আছে, আপনার বুকে ফিরে এসেছে, এতে কি আপনি খুশি নন? আন্টি বলল, অবশ্যই খুশি। আমি বললাম, তাহলে সেই খুশি পালন করুন, কি নামে ডাকলো সেটা মোটেও এখানে ম্যাটার করে না। আন্টি বলল, কিন্তু ও যে তোমাদের ফ্ল্যাটে। আমি বললাম, আন্টি উনি শুধু আমাকেই চিনে, তাই আমার মনে হয় উনি কিছুদিন আমাদের ফ্ল্যাটেই থাকুক। আম্মু বলল, হ্যাঁ রাকিব ঠিক কথাই বলেছে, পরি তো আমাদেরও মেয়ে। তারপর আন্টি শান্ত হলো। হঠাৎ পিছনে ম্যাম বলে উঠলো, কি হচ্ছে এখানে? আমরা সবাই এক ঝটকায় পিছনে তাকালাম। দেখি দরজায় ম্যাম অবলা হয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, ম্যাম আপনি এখানে? আমি তো আপনাকে রেস্ট নিতে রুমে রেখে আসলাম। ম্যাম বলল, আসলে একা একা ভালো লাগছিল না, তাই বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। তা আপনারা সবাই এখানে কি করছেন আর উনি এমন করে কাঁদছেন কেন? আমি হালকা হাসি দিয়ে বললাম, কিছু না ম্যাম, আন্টি হঠাৎ একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিল, আপনাকে দেখে উনার মেয়ের কথা মনে হয়েছে, তাই একটু কান্না করছে। উনার মেয়ে দেখতে একদম আপনারই মতো। আন্টি চোখ মুছতে মুছতে বলল, হ্যাঁ মা, তোকে দেখে আমার মেয়ের কথা মনে পড়ে গেল, খুব মায়া লাগে জানিস, তোর চোখ দুটো ঠিক আমার মেয়ের মতোই। ম্যাম বলল, ও থ্যাংক ইউ আন্টি, কিন্তু আপনার মেয়ে এখন কই? আমি বললাম, সে অনেক দূরে থাকে ম্যাম। ম্যাম বলল, ও আচ্ছা, আমারও বাড়িটা কেমন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে জানো আগেও এসেছিলাম, এমন একটা অনুভূতি হচ্ছে, তাই আপনি আমাকে নিজের মেয়েই ভাবতে পারেন। আন্টি বলল, তাহলে একটাবার মা বলে ডাক। ম্যাম বলল, ওকে মা। আন্টি আর নিজেকে সামলাতে না পেরে কান্না করতে করতে দৌড়ে গিয়ে পরি ম্যামকে জড়িয়ে ধরলেন। ম্যামও একটু ইতস্তত হয়ে হালকা করে জড়িয়ে ধরলেন। আন্টি কান্না করেই বলতে লাগলেন, আরেকবার মা বল। ম্যাম বলল, মা। আন্টি ম্যামের গালে কপালে নাকে থুতনিতে চুমু খেতে লাগলেন আর বললেন, আর কোথাও যেতে দিব না তোকে, বল আমাকে ছাড়া কোথাও যাবি না? ম্যাম বলল, ঠিক আছে মা, কোথাও যাব না। উনাদের মা মেয়ের সেন্টিমেন্টাল সিন দেখে আমার আব্বা আম্মুর সবার চোখে পানি টলমল করছে। মায়েরা তাদের সন্তানদের জন্য সত্যি অনেক সেন্টিমেন্টাল হয়। যাই হোক, কিছুক্ষণ পর পরি ম্যামকে ছেড়ে দিল আন্টি। ম্যামকে আমি আবার তার নিজের রুমে দিয়ে আসলাম। তারপর আমি আমার রুমে চলে আসলাম, এসে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর দুপুরে খাওয়ার জন্য ম্যামকে ডাকার জন্য তার রুমে যেতে লাগলাম। গিয়ে তো আমি নিজেই অবাক, কারণ আগেই আম্মু পরি ম্যামকে তুলে খাওয়াচ্ছেন। আমি আম্মুর দিকে তাকিয়ে একটু মজা করে বললাম, বা আম্মু, তোমার যে একটা ছেলে আছে সেটা তো ভুলেই গেছো। আম্মু আমার কথা শুনে একটু হেসে বলল, আরে তুই তো আমার রাজপুত্র, তোকে কে ভুলতে পারে? আমি বললাম, আম্মু তুমি যেভাবে খাইয়ে দিচ্ছ দেখে মনে হচ্ছে জানো ম্যামের জন্ম থেকেই তুমি ওর মা। আম্মু বলল, ওর খাওয়া হয়ে গেলে তোকেও খাওয়াবো, হইছে? আমি বললাম, হইছে। তারপর ম্যামকে খাওয়ানোর শেষে আম্মু আমাকেও খাইয়ে দিল। খেয়ে আমিও আমার রুমে চলে আসলাম। তারপরে একটু ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ম্যামের খবর নিতে নিচে চলে আসলাম। এসে দেখি ম্যামও শুয়ে আছে, তাই আমি আবার পিছন ঘুরে আসতে লাগলাম। হঠাৎ আমি ম্যামের মুখ থেকে শুনতে পেলাম পিচ্চি স্বপ্নচারীটা। আমি সাথে সাথে চোখ বড় বড় করে পিছনে এক ঝটকায় তাকাতেই আর দেখতে পেলাম যে